নাইম শুনতে পাচ্ছ? জি ম্যাম। আজকে ক্লাসে স্বাগতম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং এটার মাধ্যমে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। আমাদের আজকের পাঠ হচ্ছে উৎপাদন সমমান রেখার মাধ্যমে নির্বাচনের সমস্যা সমাধান। তো এই পাঠ শেষে আমরা যেটা শিখবো, সীমিত সম্পদ এবং অভাব অসীম হওয়ার কারণে সৃষ্ট নির্বাচনের সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে প্রদর্শন করতে পারবো আমরা। যে নির্বাচনের যে সমস্যা রয়েছে, যে আমরা কোনটা ব্যবহার করব, কোনটা উৎপাদন করব, পথ কিন্তু অভাব সীমাহীন। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা নির্বাচনের সমস্যা কিভাবে সমাধান করব, এটা আমরা দেখবো। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তো আমরা যেটা এখন করব সেটা চিত্র অঙ্কন শিখবো। তাই আমরা খাতা কলম নিয়ে পেন্সিল নিয়ে বসবো। এখানে কিন্তু চিত্র অঙ্কন কিন্তু কলম দিয়ে আঁকানো যাবে না, খাতা নিতে হবে, পেন্সিল নিতে হবে, স্কেল নিতে হবে। ঠিক আছে? জি। আমরা এটা নিয়ে খাতা নিয়ে আর হচ্ছে একটা পেন্সিল নিই, একটা স্কেল নাও। কোনো সাউন্ড করা যাবে না, সাউন্ড বন্ধ রাখো। ঠিক আছে? না বুঝতে পারলে পরে তখন আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলো। ওকে, তাহলে দেখো আমি এখানে একটা রেখা এঁকে দেখাচ্ছি। তোমরা এইভাবে রেখাটা আঁকাও। দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ? নাইম বাবু দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা রেখা আঁকাবো, এরকম ডায়াগ্রাম করবো। এই দুটো রেখা আঁকাও স্কেল দিয়ে আর পেন্সিল দিয়ে। করেছ? আমি কিন্তু পরে দেখবো চিত্র অঙ্কন কেমন করে হয়েছে সেটা দেখবো। ঠিক আছে? তো নাইম সুন্দরভাবে আঁকাবা, আমি কিন্তু দেখবো। আর এটা কে তো চিনতে পারছি না। এটা আমার ক্লাসের, তুমি আমার ক্লাসের। তোমার নাম কি? দেখতে পাচ্ছি CR100, কে এটা? তোমার নামটা কি? তুমি কি মেহেদি হাসান? তোমার নামটা বলো। এই ক্লাসে জয়েন করেছো, তোমার চেহারা তো আজকে প্রথম দেখছি। জি তোমার ম্যাডাম, পরিচয়টা মেহেদি দাও তো হাসান। একটু। হ্যাঁ হ্যাঁ, মেহেদি হাসান। তুমি মেহেদি হাসান? জি তোমার ম্যাডাম। খাতা কোথায়? খাতা নাও, খাতা নাও, পেন্সিল নাও। ঠিক আছে? আমি একটু বাইরে আছি, তো বাইরে থেকে ক্লাস করতেছি। বাইরে থেকে ক্লাস করছো কিন্তু এটা তো আঁকাতে হবে, আঁকানো শিখতে হবে এটা। আর অর্থনীতির একটা চিত্র আঁকানো শিখলে অন্যান্য চিত্রগুলো আঁকাতে সুবিধা হবে। ঠিক আছে? একটা চিত্রের সাথে অন্যান্য চিত্রগুলো জড়িত, জি ম্যাডাম। তাই অবশ্যই আমাদের আঁকাতে হবে। ওকে, তাহলে এই দুটো আমরা অক্ষ নিলাম। জি। এখানে আমি কি দিলাম? ও ওয়াই। ও ওয়াই কে বলা হয় লম্ব অক্ষ। ও ওয়াই কে বলা হয় লম্ব অক্ষ। তাহলে আমরা এই সাইডে লিখে নিব লম্ব অক্ষ। এবং ও এক্স, ও এক্স কে বলা হয় ভূমি অক্ষ। ঠিক আছে? ভূমি অক্ষ। বোঝা যাচ্ছে নাইম? জি ম্যাম। আমরা এই পর্যন্ত লিখেছি। ওকে, এখন দেখো আমরা এই যে ও ওয়াই এর নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু নিলাম। ও ওয়াই অক্ষের বা লম্ব অক্ষের নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু নিলাম। এই বিন্দু আমরা কিভাবে নিব? স্কেলের মাধ্যমে পরিমাপ করে নিব। ঠিক আছে? 1 সেন্টিমিটার করে আমরা নিতে পারি। ঠিক আছে? জি ম্যাম। 10, প্রথম বিন্দুতে আমরা দিলাম 10। এইভাবে একই দূরত্বে আমরা আরেকটা বিন্দু নিলাম, এটা নিলাম, সংখ্যা নিলাম 20। আমরা একই দূরত্বে আরেকটা বিন্দু নিলাম, এর সংখ্যা দিলাম 30। এখানে লক্ষণীয় বিষয় যে 0 থেকে যত ওয়াই এর দিকে যাচ্ছে 10, 20, 30, তাই না? জি। 0 থেকে 10, 20, 30 আমরা
জিরো থেকে যত ওয়াই দিকে যাব তত সংখ্যা বাড়বে, এবং এটা নিতে হবে নির্দিষ্ট দূরত্বে। পয়েন্টগুলো আমরা নিব নির্দিষ্ট দূরত্বে, না হলে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যালি ভুল হয়ে যাবে। যে চিত্রই তোমরা অঙ্কন করো না কেন, তোমাকে এইভাবে ঘরগুলো আগে নিতে হবে, ঘর নেওয়া শিখতে হবে, তা না হলে কিন্তু তোমার কি হবে, আচ্ছা এখন দেখো তোমার মধ্যে প্রশ্ন আসছে ম্যাডাম আমি 10, 20, 30 কেন নিব, জি তাই ম্যাম। না? আমি তো অন্য কিছু নিতে পারি। আচ্ছা এই ক্ষেত্রে তোমরা অবশ্যই অন্য কিছু নিতে পারো। তোমাদের যে ছক থাকবে বা যে তালিকা দেওয়া থাকবে সেই তালিকা অনুযায়ী তুমি এই ডিজিট গুলো নিবা। যদি তোমার তালিকাতে সর্বোচ্চ থাকে 100, যে কতর মধ্যে নিলে আমি এটা কভার করতে পারবো, ঠিক আছে, আমার এখানে কি কি ডিজিট আছে সেই হিসেবে আমি জি নিব। ম্যাম। এখন আমি এখানে 5, 10, 15, 20 এভাবে নিতে পারি, 5 5 করে ঘর নিতে পারি, 10 করে নিতে পারি, 20 করেও নিতে পারি, আমি 40 করে ঘরও নিতে পারি। এটা তোমার ডিপেন্ড করবে, তোমার যে তালিকা দেওয়া থাকবে সেই তালিকা অনুযায়ী তুমি যে চিত্র বসাবা, কিন্তু একই রেশিওতে নিতে হবে, বুঝতে গেছে? তুমি যদি জি ম্যাম। 10 10 করে ঘর বাড়াও তাহলে 10 10 করে নিতে হবে, তুমি যদি 20 করে নাও তাহলে প্রত্যেকটা 20 করে নিতে হবে, বুঝা গেছে? জি একবার জি 10 ম্যাম। নিলা, একবার হচ্ছে 20 করে বাড়ায় দিলা, 30 করে বাড়ায় দিলা, এভাবে নেওয়া যাবে না। যেমন দেখো 10 থেকে 20 কয়টা ঘর নিয়েছি, এখানে 10টা আছে। 20 থেকে 30 কয়টা, 10টা আছে কিন্তু, তাই না? জি ম্যাম। জি ম্যাম। বুঝা গেছে নাইম? আবার বলি, জি ম্যাম। 10 থেকে 20 নিয়েছি, তাহলে এর মধ্যে কয়টা আছে, ডিজিট আছে 10টা। আবার 20 থেকে 30 নিয়েছি, কয়টা আছে, 10টা। 10টা আছে। এখন তুমি যদি নাও 10 করে নিলে সবগুলো 10 করে নিবা, 20 করে নিলে সবগুলো 20 করে নিবা, এইভাবে নিবা, বুঝা গেছে? জি এখন ম্যাম। চিত্র অঙ্কনের সময় তোমাকে কখনো 5 দেখো 10-এর মাঝখানে কিন্তু আরেকটা ঘর আমি নিতে পারি, যেটা আমার 5 হবে, বা 10-এর 5। নিচেও যদি নিতে পারি তাহলে সেটা 5 হবে। তাহলে এইভাবে ভাগ করে নিয়ে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা একইভাবে আমি এখন এক্স অক্ষে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে আমি একটা পয়েন্ট নিলাম নির্দিষ্ট দূরত্বে স্কেলের ভিত্তিতে, এর এর মান দিলাম আমি 10। আমি একই নির্দিষ্ট দূরত্বে আরেকটা পয়েন্ট নিলাম, এর মান দিলাম 20। আরেকটা পয়েন্ট নিলাম, এর মান দিলাম 30। এখন 3। তোমার মাথায় প্রশ্ন আসছে যে ম্যাডাম আমার ও ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে যদি আমি 10 করে ঘর নেই, ও এক্স অক্ষেও কি আমাকে 10 করে ঘর নিতে হবে? না, তা নয়। এখন ও এক্স অক্ষে তোমার ছক অনুযায়ী যদি এক্স দ্রব্য বলো বা ভূমি অক্ষে যেটা করতে বলেছে, সাধারণত এক্স বা ওয়াই দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, ডিজিট গুলো, তো সেই হিসাব করে তুমি করতে পারো। তোমার যদি মনে হয় যে এখানে আমার 20 করে নিলে ভালো হবে, সবগুলো 20 নিব, 30 করে নিলে ভালো হবে, 30 করে নিব। ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষের কোনো মিল থাকবে না, বুঝা জি গেছে? জি এক্স ম্যাম। এক্স অক্ষে আমি 10 করে নিলাম, ওয়াই অক্ষে আমি 20 করে নিতেই পারি। এখন সেটা ডিপেন্ড করতেছে তোমার ছকের উপরে, তোমাকে যে ছক দেওয়া হবে সেই ছক অনুযায়ী। আচ্ছা এখন এই যে স্কেল দিয়ে যে কিভাবে ঘর নিতে হয় সেটা কি আমি বুঝতে পেরেছি? জি ম্যাম। না আমি কি এঁকেছি? জি ম্যাম। আমরা এঁকেছি, তুমি এঁকেছো? আচ্ছা তুমি হ্যাঁ। এখন ভিডিওটা ওপেন করো তো, ভিডিওটা ওপেন করে আমাকে খাতাটা উঠায় দেখাও। এই তো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে বাবা, হয়েছে। আচ্ছা এখন ভিডিও বন্ধ করতে পারো। চলে আসি আমরা, এখন এইভাবে আমাদের সবগুলো চিত্র অঙ্কন হবে, ঠিক আছে? জি। এখানে আমরা ঘর নেওয়া শিখলাম। তাহলে ও এক্স অক্ষকে কি বলা হয়? ভূমি অক্ষ এবং ভূমি অক্ষ এবং লম্ব লম্ব অক্ষ। অক্ষ, ঠিক আছে? জি চলে আসি আমরা আবার চিত্রের ব্যাখ্যায়। দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা আছে এবং এখানে ও ওয়াই অক্ষে কি দেখানো হয়েছে? ওয়াই দ্রব্য, এবং ও এক্স অক্ষে কি দেখানো হয়েছে? এক্স দ্রব্য, তাই না, এটা দ্রব্য। যেহেতু জি নির্বাচন, আমি কোনটা নিব? নির্বাচন বলতে কি বোঝায়? বাছাই করাকে বোঝায়, তাই না? জি যে কোনটা বাছাই জি করবো, ম্যাম। আমি ওয়াই নিব, ওয়াই কিনবো নাকি এক্স কিনবো, এক্স দ্রব্য কিনবো। তো এখানে আমাদের সুবিধার্থে আমরা ওয়াই এবং এক্স দ্রব্য ধরে নিয়েছি। আমি ইচ্ছা করলে এখানে আম বা কলা এরকমও লিখতে পারি, তাই না? তো কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যা হচ্ছে আমি কিভাবে নির্বাচন করব, সেটা হচ্ছে বিষয়। তো জি এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে করতেছি, তাই না?
তাহলে এখন জি প্রশ্ন ম্যাম। আসছে উৎপাদন সম্ভাবনা রেখা কি? না আমি একটু দেখে রাখতে বলছিলাম, তুমি কি দেখেছো? হ্যাঁ। না দেখতে থাকলে তুমি লিখে নাও, সংজ্ঞাটা লিখে নাও। উৎপাদন সম্ভাবনা রেখা কি? লেখো, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা একটি রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা হ্যাঁ, তারপর যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়। জি। লিখেছো? তাহলে আমরা বলতে পারবো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি? জি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়, তাই না? জি। তো আমরা নির্বাচনের সমস্যা সমাধানের সাথে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সুযোগ ব্যয়। ঠিক আছে, এটার সাথে এটা রিলেটেড। তাহলে আমাদের এই চিত্রে যেটা দেখতে পাচ্ছ তুমি, যে চিত্রটিতে এ বি উৎপাদন রেখার উপর ই বিন্দুতে ও এম এবং এক্স দ্রব্যের ও এম এবং ওয়াই দ্রব্যের ও এন পরিমাণ উৎপাদন দেখানো হচ্ছে। কি বললাম? তাহলে এ বি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা যার ই বিন্দুতে এক্স দ্রব্যের ও এম পরিমাণ কিন্তু ওয়াই দ্রব্যের ও এন পরিমাণ উৎপাদন দেখানো হচ্ছে, তাই ই একটা সংমিশ্রণ। এখন উৎপাদনকারী যদি ওয়াই অপেক্ষা এক্স দ্রব্য বেশি প্রয়োজন মনে করে, তবে সে ই বিন্দু থেকে এফ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে। তোমার কাছে মনে হচ্ছে যে আমি এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্য বেশি পছন্দ করি, তাহলে তুমি অবশ্যই ই বিন্দু পছন্দ করবা। আর আমি যদি মনে করি আমার এক্স দ্রব্য বেশি পছন্দ, তাই আমি কি করবো, এফ বিন্দু বেশি পছন্দ করব, নির্বাচন করব। বোঝা গেছে? আর এই এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা হচ্ছে আমার বাইন্ডিং, সম্পদের সীমাবদ্ধতা, এর বাইরে আমি যেতে পারবো না। বুঝা গেছে? এটার বাইরে আমি যেতে পারবো না। তো আমাকে এই সম্পদের মধ্যে, তোমার কাছে আছে 1000 টাকা, 1000 টাকাতে তুমি হয় এক্স দ্রব্য কিনতে পারবা, না হলে ওয়াই দ্রব্য কিনতে পারবা, না হলে যে কোনো সংমিশ্রণ পছন্দ করতে পারো। তুমি যদি শুধু ওয়াই কিনতে চাও, তাহলে তুমি ওই 1000 টাকা দিয়ে শুধু ওয়াই দ্রব্যের এ বিন্দু পছন্দ করে তুমি ওয়াই দ্রব্য কিনতে পারো। আর যদি মনে করো আমি শুধু এক্স দ্রব্য কিনবো, তাহলে বি বিন্দু তুমি পছন্দ করতে পারো, বি সংমিশ্রণ তুমি পছন্দ করতে পারো, যেখানে তুমি ওয়াই কে ছেড়ে দিবা। জি ম্যাম। ঠিক আছে, তাহলে তুমি ওয়াই কিনতে পারবা না, কিন্তু শুধু এক্স কিনতে পারবা। এই যে ছেড়ে দেওয়া, এই ছেড়ে দেওয়াটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। কোনটা সুযোগ? এক্স এর সুযোগ গ্রহণ করতে গিয়ে তোমাকে ওয়াই কে ছেড়ে দিতে হচ্ছে। ঠিক আছে, এই সুযোগ গ্রহণ করার জন্য তোমাকে ওটাকে ব্যয় করতে হচ্ছে বা ত্যাগ করতে হচ্ছে, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। বুঝা গেছে? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমি অনায়াসেই প্রকাশ করতে পারি যে আমার কোনটা পছন্দ, আমি কোনটা নির্বাচন করব। ঠিক আছে, তাহলে তুমি আর আমি আছি এখানে। এখন তোমার কাছে 1000 টাকা, আমার কাছে 1000 টাকা, সম্পদ সীমিত, এটা হচ্ছে আমার বাইন্ডিং, তাই না? এর বাইরে আমি যেতে পারবো না, এর বাইরে আমি কিনতে পারবো না। বুঝা গেছে? যেটা আমার এবি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এর বাইরে আমি যেতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমার যদি শুধু
ওয়াই দ্রব্য বেশি পছন্দ হয় তাহলে আমি এ বিন্দু পছন্দ করব, বি কে ছেড়ে দিতে হবে। আবার যদি আমি শুধু বি বিন্দু পছন্দ করি তাহলে আমার এ কে ছেড়ে দিতে হবে। এখন আমার দুটাই দরকার, এক্স ও দরকার, ওয়াই ও দরকার। তাহলে আমি যদি ওয়াই বেশি দরকার হয়, এক্স কম দরকার হয়, তাহলে আমি ই বিন্দু পছন্দ করব, করে আমি ই বিন্দু অনুযায়ী ও এন পরিমাণ ওয়াই দ্রব্য এবং ও এম পরিমাণ এক্স দ্রব্য কিনতে পারবো। চিনতে পারবো। বুঝা গেছে? আর যদি আমার মনে হয় যে আমার এক্স দ্রব্য বেশি পছন্দ বা দরকার, তাহলে সেক্ষেত্রে আমি এফ বিন্দু পছন্দ করতে পারি বা নির্বাচন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এক্স একটু বেশি পাবো, কিনতে পারবো, যেমন ও এম 1, আর এফ বিন্দু অনুযায়ী আমি ওয়াই একটু কম কিনবো, সেটা হচ্ছে ও এন 1 পরিমাণ কিনতে পারবো। তাহলে এইভাবে আমি দুটা দ্রব্যই কিনতে পারি, অর্থাৎ আমি এ, ই, এফ এবং বি যে কোনো বিন্দু পছন্দ করতে পারি বা নির্বাচন করতে পারি। তাই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে এইভাবে নির্বাচনের সমস্যা সমাধান করা যায়। আবার কি করার মাধ্যমে সুযোগ ব্যয়ের ব্যাখ্যাও দেওয়া যায়। সুযোগ ব্যয় কোনটা? যে একটি দ্রব্য কেনার জন্য অন্য দ্রব্য যে পরিমাণ ত্যাগ করা হয় সেটা হচ্ছে সুযোগ ব্যয়। বুঝা গেছে? তাহলে আমি যদি এক্স দ্রব্য পছন্দ করি তাহলে বি বিন্দু পছন্দ করব, এ বিন্দু আমাকে ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়াটাকে বলা হয় সুযোগ ব্যয়। একটা সুযোগ গ্রহণ করার জন্য আরেকটা ত্যাগ করতে হচ্ছে, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। আচ্ছা, এখন আমি আরেকটা চিত্র আলোচনা করব। এই চিত্র তোমাদের প্রায় আসে। এখানে তোমার বই বের করো, নাই বই বের করো, বইয়ের তোমাদের দেখো 7 পৃষ্ঠায় পেয়ে যাবা, পাইছো? হ্যাঁ আছে। হ্যাঁ দেখো 7 পৃষ্ঠায় দেখো এই চিত্রটা আছে। আমি তোমার বই থেকে নিয়েছি চিত্রটা, কিন্তু আমি ছকটা দেইনি, ছকটা তুমি বই থেকে দেখো। ছকে কি দেওয়া আছে? দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি, এটাকে সূচি বলে বা তালিকা বলে, তাই না? এখানে সংমিশ্রণ দেখাইছে এ, সি, ডি, ই এবং বি। এক্স দ্রব্য দেখাইছে প্রথমে 0, তারপর 50, 75, 100 এবং 110। ওয়াই দ্রব্য 85, 60, 0। ঠিক আছে? তাহলে এখানে তারা সেইভাবেই এই সংখ্যাগুলো নিয়েছে। খেয়াল করলে দেখবা যে এক্স এর ক্ষেত্রে কতগুলো সংখ্যা নিয়েছে? 25 করে, তাই না? বুঝা গেছে? তো এইভাবে দেখা যাচ্ছে তুমি যেভাবে ডিজিট গুলো নাও না কেন, এক্স দ্রব্যের এক্স এর ক্ষেত্রে তুমি এক ধরনের নিবা, যদি 25 করে নাও 25, যদি 30 করে নাও 30। ঠিক আছে? সেই হিসাব করে আমাদের কি করা হয়েছে, এই ডিজিট গুলো বসানো হয়েছে এখানে। বোঝা গেছে? বসানোর ভিত্তিতে আমার কি করা হয়েছে, সি, ডি, ই বিন্দুগুলো যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে। প্রথমে দেখো, প্রথমে আসি এই সংমিশ্রণে। এই সংমিশ্রণ ধরো, তোমার সূচিটা ধরবা আর স্ক্রিনে যে চিত্রটা দেখা যাচ্ছে সেই চিত্রটা ধরবা। বুঝা গেছে? প্রথমে আমরা এই সংমিশ্রণে এক্স দ্রব্য কতটুকু পাওয়া যাবে বলো তো? দ্রব্য কি দেওয়া আছে? 0, 0। হ্যাঁ, এই সংমিশ্রণ যদি আমি পছন্দ করি তাহলে কি হবে? সূচিতে কি দেখা যাচ্ছে? এক্স দ্রব্য হবে 0, তাই না? তাই 0 এখানে আমার একটা বিন্দু আছে, বা এখান থেকে নিতে পারি। এবং ওয়াই দ্রব্য কতটুকু পাবো? 110, 110। এর ভিত্তিতে, এর সংমিশ্রণের ভিত্তিতে আমরা এই সংমিশ্রণ পেয়েছি, যেটার নাম আমরা দিয়েছি এ। এখন দেখো পরেরটাতে সি সংমিশ্রণের এক্স দ্রব্য হচ্ছে 50, 50 পাইছো? চিত্রে দেখো 50, কিন্তু ওয়াই দ্রব্য কত? 100। এই দুই সংমিশ্রণ বিন্দু নাম কি? সি। এই দুইয়ের সংমিশ্রণ বিন্দু নাম কি? সি। তাহলে এক্স দ্রব্য হচ্ছে 50, ওয়াই দ্রব্য হচ্ছে 100। এই দুইয়ের সম্মিলিত বিন্দু সি। সি। জি। 75। আর পরেরটাতে আমি চলে আসতেছি। এক্স দ্রব্য 75, ওয়াই দ্রব্য 85। এদের সংমিশ্রণ বিন্দু ডি। এদের সংমিশ্রণ বিন্দু ডি। ঠিক আছে? তাহলে এক্স দ্রব্য 75, ওয়াই দ্রব্য কত? 85। এদের সংমিশ্রণ বিন্দু কত? ডি। এখন দেখো সূচি অনুযায়ী এক্স দ্রব্য হচ্ছে 100, ওয়াই দ্রব্য 60। এদের সম্মিলিত বিন্দু
ই, ঠিক আছে? এখন দেখো এক্স জি দ্রব্য ম্যাম 110, কিন্তু ওয়াই দ্রব্য কত? 0। এদের সম্মিলিত 0 বিন্দু হচ্ছে কত? বি। এখন এই এ, সি, ডি, ই এবং বি যোগ করে বি। আমরা উৎপাদন সমমনা রেখা এ বি পেয়েছি। বুঝা গেছে? জি ম্যাম। এখন দেখো এই চিত্রের ব্যাখ্যা যদি আমরা বলি, যে আমরা অনায়াসে বলতে পারবো যে চিত্রে, তোমার চিত্রের ব্যাখ্যায় দেখো, একজন ব্যক্তি সব সম্পদ নিয়োগ করলে 110 একক এক্স দ্রব্য অথবা 110 একক ওয়াই দ্রব্য নিতে পারে বা উৎপাদন করতে পারে। কিন্তু সেই ব্যক্তি যদি এক্স এবং ওয়াই দুটাই প্রয়োজন হয়, তাহলে ওই সীমিত সম্পদ দ্বারা সে এক্স এর কিছু পরিমাণ এবং ওয়াই এর কিছু পরিমাণ কিনতে পারবে বা উৎপাদন করতে পারবে। ওই ব্যক্তির নিকট এক্স এবং ওয়াই দ্রব্যের অভাবের আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী, অর্থাৎ তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি তুমি কিনতে চাও বা উৎপাদন করতে চাও, সেটার উপর ডিপেন্ড করে এই প্রদত্ত সূচি বা সম্ভাবনা রেখায় সি, ডি বা ই বিন্দু অনুযায়ী এক্স এবং ওয়াই দ্রব্যের যে কোনো সংমিশ্রণ তুমি উৎপাদন করতে পারো বা তুমি নিজে স্থির করতে পারো যে আমি কোনটা পছন্দ করব বা কোনটা নির্বাচন করব আমার জন্য। ঠিক আছে? জি এখন এখন সেই ভিত্তিতে তুমি সি বিন্দু যদি পছন্দ করো, না আমি সি বিন্দু পছন্দ, কিনতে পারবা 100 একক, এক্স দ্রব্য কিনতে পারবা 50 একক। তুমি যদি ডি বিন্দু পছন্দ করো তাহলে ওয়াই দ্রব্য কিনতে পারবা 85 একক, এক্স দ্রব্য কিনতে পারবা 75 একক। তুমি যদি ই বিন্দু পছন্দ করো তাহলে ওয়াই দ্রব্য কিনতে পারবা 60 একক, কিন্তু এক্স দ্রব্য কিনতে পারবা বলেছে। অতএব তুমি যে কোনোটা তুমি নির্বাচন করতে পারো, এ, সি, ডি, ই, বি, তাই না? আর তুমি যদি জি মনে করো যে না ম্যাডাম আমার কাছে শুধু এক্স দ্রব্য বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাহলে তুমি কোনটা পছন্দ করবে বলো তো এই বিন্দুগুলোর মধ্যে? বি। শুধু এক্স দ্রব্য তোমার দরকার, তোমার ওয়াই দ্রব্য দরকার নাই, তাহলে তুমি কোনটা পছন্দ করবা? বি। ভেরি গুড, তাহলে তুমি পছন্দ করবা বি। তাহলে তোমাকে কোনটা ছেড়ে দিতে হবে? ওয়াই। ওয়াইটা ছেড়ে দিতে হবে, এই বিন্দু তোমাকে ছেড়ে দিতে হবে, তাই না? ওয়াই দ্রব্য ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে যদি তুমি শুধু ওয়াই কে পছন্দ করো তাহলে তুমি এ বিন্দু নিবা, আর যদি শুধু এক্স কে পছন্দ করো তাহলে তুমি বি বিন্দু নিবা। এইভাবে আমরা কি করতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে নির্বাচনের যে সমস্যা রয়েছে, যে আমি কোনটা আগে কিনবো বা কোনটা পছন্দ করব, সেটা আমি দেখাতে পারি বা ব্যাখ্যা করতে পারি। খুব সহজ না? এটা কিন্তু কঠিন কিছুই নাই। ঠিক আছে? জি ম্যাম। এখন দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তোমাদের ঘ নাম্বার প্রশ্নে, সেটা হচ্ছে কে এফ বিন্দু কি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য হবে? তাহলে কে বিন্দুর কথা যদি আমি প্রথমে বলি, কে বিন্দু অর্জনযোগ্য নয়। কে বিন্দু কেন অর্জনযোগ্য নয়? কারণ কে বিন্দু তোমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে রয়েছে, অর্থাৎ তোমার যে অ্যাবিলিটি, ঠিক আছে, তোমার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্পদ তার তুলনায় বাইরে আছে এই বিন্দু। তাই এই বিন্দু তুমি যত চেষ্টাই করো না কেন তা কিনতে পারবা না বা সেটা উৎপাদন করতে পারবা না, কারণ তোমার সেই অ্যাবিলিটি নেই। তাই এটা গ্রহণযোগ্য নয় বা অর্জনযোগ্য নয়। আর এই বিন্দুকে তুমি অর্জন করতে পারবা, অবশ্যই অর্জন করতে পারবা, কারণ এই বিন্দু তোমার উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরেই আছে। ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরেই আছে, তাই তুমি এটা অর্জন করতে পারবা। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, তোমার কাছে 1000 টাকা আছে, তোমার কাছে যে পরিমাণ সম্পদ আছে তার সঠিক ইউটিলাইজ হলো না, সঠিক ব্যবহার হলো না, পূর্ণাঙ্গ ব্যবহার হয়নি। ঠিক আছে? তুমি পুরোপুরি ব্যবহার করনি, তোমার কিছু বাকি আছে। তাই এই বিন্দু গ্রহণ করা যাবে বা অর্জন করা যাবে, কিন্তু তা কি হবে, সম্পদের অপূর্ণ ব্যবহার থেকে যাবে। কারণ তোমার উৎপাদন সম্ভাবনা রেখা কি এ বি, এটা তোমার বাইন্ডিং, তুমি তার ভিতরে উৎপাদন করতেছো, কিন্তু তোমাকে কি করতে হবে, তার সেই রেখার উপরে উৎপাদন করতে হবে, তাহলে তোমার সঠিক ব্যবহার হবে, সম্পদের সঠিক ব্যবহার হবে। তাই এই বিন্দু তুমি অর্জন করতে পারবা, কিন্তু এখানে তোমার সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। আর কে বিন্দু তুমি অর্জন করতেই পারবা না, কারণ তা তোমার কি কিসের বাইরে, ক্ষমতার বাইরে, আর তোমার সীমিত সম্পদের বাইরে রয়েছে। ঠিক আছে? তো এই সীমাবদ্ধতার কারণে তুমি কে বিন্দু অর্জন করতে পারবা না। এটাই তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন আসে। বুঝে গেছে? জি ম্যাম। তাহলে তোমার এই যে চিত্র অঙ্কন করে তুমি যে চিত্রের ব্যাখ্যা দিবা, এটা গ নাম্বারে আসে। আর এই চিত্রের ব্যাখ্যাতে তোমার কোন বিন্দু তুমি কিভাবে নির্বাচন করতে পারবা, কোনটা নির্বাচন করতে পারবা না,
এই বিষয়গুলো আসে সাধারণত ঘ নাম্বার প্রশ্নে। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, আজকে এই চিত্রটা ভালো করে একটু অঙ্কন করবা, বাসায় প্র্যাকটিস করবা, কোনো সমস্যা থাকলে আমাকে বলবা, আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? জি ম্যাম। আগামী ক্লাসে কিন্তু আমি দ্বিতীয় অধ্যায়ে মানে সেকেন্ড পেপারে চলে যাব। ওকে। সেকেন্ড পেপার বই কিনছো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় শুরু করব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। আজকের ক্লাস দেখার আসসালামু জন্য। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।